কওমি মাদ্রাসার পরিবেশকে মানুষকে কি ঘরকুনে করে কিনা? আমাদের কওমি মাদ্রাসার পরিবেশটা হচ্ছে সবসময় মাদ্রাসার মধ্যে আবদ্ধ থাকতে হয়। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসটাই এমন, শত শত বছর ধরে এক সিলেবাসই পড়া হচ্ছে। ছেলে যদি কওমি মাদ্রাসায় পড়ে ও অসামাজিক হয়ে যাবে, আনস্মার্ট হবে। এই নবীর প্রেমে ইসলামের ডাকে লাখ লাখ মানুষ আসলেন, কিন্তু ওনারা কোনো ফল অর্জন করতে পারলেন না। তখন আমাদের এই ছোট্ট মনে প্রশ্ন জাগলো, আসলে ফলটা আসে নাই কেন? কারণ হচ্ছে আমরা সংগঠিত না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রের একটা মৌলিক কথা হলো ব্যক্তি স্বাধীনতা। ইসলামী রাষ্ট্রই কিন্তু সকল মানুষকে, সকল মত পথের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারে। গণতান্ত্রিক সিস্টেমে যে আমরা রাজনীতি করতেছি, এই রাজনীতি তো ইসলাম সাপোর্ট করে না। আমি কওমি ধারার, দেওবন্দি ধারার অনেক ভাইদেরকে শহীদ হইতে দেখছি শুধুমাত্র বিভিন্ন রেজিমের বিপক্ষে আওয়াজ তুলতে গিয়ে। আমাদের যারা সংগঠন করেন, এদের সবার মানসিকতাই হচ্ছে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতেছি। ওনারা কিন্তু জিহাদ করেন নাই, কারণ ওনারা বুঝতে পেরেছেন আমাদের সক্ষমতা আসলে আমরা জিহাদ করে টিকতে পারবো না, বরং আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাংলাদেশ হলো দাওয়াতের ভূখণ্ড। জিহাদকে যে জঙ্গিবাদ হিসেবে সারা বিশ্বে প্রচার করতেছে, এই ন্যারেটিভকে ভাঙতে হবে। যদি বাহিনী আমাদের পক্ষে, জিহাদের পক্ষে কাজ করে, তখন দেখা যাবে আমরা সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে যাওয়া সহজ। নেতৃত্ব কোনো সময় কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। নেতৃত্ব এটা একটা শিল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। খালেদ ভাই, ওয়ানুমা পডকাস্টে আপনাকে সাদর আমন্ত্রণ এবং মোবারকবাদ জানাই। আপনি আমাদের এখানে এসেছেন, খুবই ভালো লাগছে, এবং আপনার মতো জ্ঞানী এবং পটেনশিয়াল তরুণদের জন্য এই বাংলাদেশ। প্রথমেই জানতে চাইব যে আপনার পরিচয় সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পরবর্তীতে এই পডকাস্ট যারা দেখবেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সংক্ষিপ্ত আমার পরিচয় দেই। আমি মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। আমার দেশের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার চরকুলিয়া গ্রামে। আমি স্কুলে 4 পর্যন্ত পড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এটা কি পড়াশোনা কি ইয়ে থেকেই শুরু হয়েছে? গ্রাম থেকে স্কুলে ছিলেন? প্রথমে আমি গ্রামে ছিলাম। গ্রামে আমি আমাদের বাড়ির পাশেই যেই স্কুলটা আছে, ওইখানে আমার আব্বাও পড়েছেন, আমিও পড়েছি। মাশাআল্লাহ। পরে ওইখান থেকে পড়ে আমি ছোটবেলায় একটু বেশি দুষ্ট ছিলাম। এই কারণে ওই দুষ্টুমির থেকে বাঁচানোর জন্য আমাকে মাদ্রাসায় দিছে। এটা অনেকের ক্ষেত্রেই হয়। বাকি আব্বু আম্মুরও ইচ্ছা ছিল যে আমাকে আলেম বানানোর, কিন্তু আর একটু পরে মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু দুষ্টু অনেক বেশি ছিলাম, এই কারণে আগেই দিয়ে দিছেন। এবং বাড়ির কাছেও রাখেন নাই, যে বাড়ির কাছে রাখলে হয়তো বাড়ি আসবে। এই যে আগে আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন, এটা এই পরবর্তীতে আপনাকে কোনো অ্যাডভান্টেজ দিছে কিনা? তা তো অবশ্যই দিয়েছে। এমনকি মাদ্রাসায় যখন আমি ভর্তি হই, আমাকে দূরে বাগেরহাট থেকে ঢাকা, তখন তো পদ্মা সেতু ছিল না, মানে ফেরিতে আসা লাগতো, অনেক সময় লাগতো, তারপরও ঢাকায় এনে দিয়ে গেছেন। তো বাকি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি খুব অল্প সময়ের মধ্যে এত বেশি চেঞ্জ, বাড়ির লোকজন ভয় পেয়ে গেছে জিনে ধরলো কিনা। মানে আগে এত দুষ্টামি করতাম, এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে কারোর সাথে বেশি কথা বলি না, নিচের দিকে অনেক বেশি ভদ্র হয়ে গেছিলাম, মানে মাদ্রাসার পরিবেশে থাকার কারণে। এরপরে আস্তে আস্তে মোটামুটি সবকিছু ঠিক হয়ে গেছে। মাদ্রাসার, এটা তো কওমি মাদ্রাসা, তাই না? জি। কওমি মাদ্রাসার পরিবেশ কি মানুষকে কি ঘরকুনে করে কিনা? এটা ঘরকুনে করে? ঘরকুনে করে না একেবারে এটাও বলবো না, কিছুটা করে। বিশেষ করে মানে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে একটা বিষয় হচ্ছে, মানে আপনি যেই কাজ করবেন, ওইটার যেই পরিবেশে থাকবেন, সেই পরিবেশের প্রভাব আপনার চরিত্রের মধ্যে পড়বে। তা আমাদের কওমি মাদ্রাসার পরিবেশটা হচ্ছে সবসময় মাদ্রাসার মধ্যে আবদ্ধ থাকতে হয়, এবং বাইরে বাইন্ডিংসের মধ্যে থাকতে হয়, শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। এই জন্য ওটা চরিত্রের মধ্যে প্রভাব ফেলে। ফারেক হওয়ার পরে, আলেম হয়ে যাওয়ার পরেও ওই জুমুদ, মানে স্থবিরতা সবসময় এটা কাজ করে, এটা বাস্তব। বাকি যারা সামাজিক কাজ, রাজনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়, তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত হয়, জনগণের সাথে মেলামেশা করে, এখানে কি সংস্কার প্রয়োজন মনে করেন? যে এখানে সংস্কার বলতে আমরা বাইরের যে দার্সে নিজামিগুলা দেখি, তুরস্ক, পাকিস্তান বা অন্যান্য জায়গাতেও দেখি, ওদের কিন্তু মাদ্রাসাতে একটা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলো হয়, কিন্তু পরিকল্পিত মাদ্রাসা খুবই কম, 1-2টা, হাটহাজারে হয়তো পরিকল্পিত
আরও যে বড় বড় আরবিয়া মাদ্রাসাগুলো আছে এগুলো হয়তো যেমন এখানে জামিয়া আরবিয়া একটা আছে বারিধারাতে, এগুলো পরিকল্পিত হয়, কিন্তু এই ধরনের পরিকল্পিত প্রতিষ্ঠান করা দরকার কিনা? জি, পরিকল্পিত প্রতিষ্ঠান তো অবশ্যই দরকার। বাকি আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসার যেই পরিবেশে লেখাপড়া হয় এবং যেই সিস্টেম ফলো করা হয় এইটা লেখাপড়ার জন্য উপযোগী। বাকি শিক্ষার সিলেবাসের ক্ষেত্রে অবশ্যই সংস্কার তো করা দরকার, কারণ একমাত্র আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসটাই এমন যেটা মানে শত শত বছর ধরে এক সিলেবাসই পড়া হচ্ছে। কিন্তু অথবা আমরা আরব বিশ্ব বা বিভিন্ন জায়গায় যদি দেখি সিলেবাস কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হয়, মানে মূল বিষয়বস্তু এক থাকে, ওই বিষয়ের উপরে বর্তমানের সাথে কোন মানে লেখাটা ছাত্ররা বেশি আত্মস্থ করতে পারবে, তাদের মেধায় ধরবে, এভাবে কিন্তু সিলেবাসটা পরিবর্তন হয়। সেই হিসেবে কওমি মাদ্রাসার সিলেবাস অবশ্যই সংস্কার করা দরকার। বাকি মানে যেভাবে শৃঙ্খলার মধ্যে রেখে কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে লেখাপড়া করানো হয় এটা কিন্তু শিক্ষার জন্য অনেক উপযোগী। জি জি। এরপরে স্কুল থেকে আমাকে জামিয়া রহমানিয়া আরাবিয়ায় ভর্তি করে দিল। এরপরে ওইখানে আমি মক্তব নাজরা হিফজো কিছু পড়ে আবার চলে গেছিলাম। ওই যাওয়ার কারণটাও হলো বেশি নরম হয়ে গেছি। তখন আমার চাচা আমার আব্বুকে বললেন যে ছেলে যদি কওমি মাদ্রাসায় পড়ে ও অসামাজিক হয়ে যাবে, আনস্মার্ট হবে, মানে মানুষের সাথে কথা বলতে পারবে না, এরকম একটা বিষয়। তাহলে কি করতে হবে? আলিয়া মাদ্রাসায় ভর্তি করতে হবে। তখন আমাকে খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেটা প্রতিষ্ঠা করছেন খুলনায়, ওই মাদ্রাসায় হেফজো ভর্তি করলেন। এরপরে ওইখানে হেফজো শেষ করছিলাম, বাকি ওইভাবে ভালোভাবে হয় নাই। এরপরে আবার কওমি মাদ্রাসায় চলে আসছি, 1 বছর কেরানীগঞ্জে পড়ে এরপরে আমি জামিয়া রহমানে আবার ভর্তি হয়েছি মিজান জামাতে। এরপরে মিজান থেকে দাওরা পর্যন্ত জামিয়া রহমানেই শেষ করেছি। মানে এক মাদ্রাসায় মোটামুটি 8 বছর। পরবর্তীতে আপনি বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, পরবর্তীতে আমি চট্টগ্রাম IIUC ওইখানে অনার্স ভর্তি হয়েছি, এখনো ভর্তি আছি, বাকি শেষ করা হয় না এখন। কওমি থেকে কি সরাসরি আইইউসিতে ভর্তি? হ্যাঁ, ওইখানে আপনার 4টা বিভাগ, মানে ইসলামিক 4টা বিভাগ আছে, দাওয়া, অ্যারাবিক, এরপরে হচ্ছে ইসলামিক স্টাডিজ, হাদিস, কোরআন, এই সকল বিভাগে দাওরা সার্টিফিকেট দিয়ে ভর্তি হওয়া যায়। আচ্ছা, এটা ভালো একটা অপরচুনিটি। জি। এটা কি ওই হাসিনা সমমনের ভিত্তিতে যখন করছিল পর থেকে করা? জি জি জি। এটা একটা ভালো অপরচুনিটি তৈরি হয়েছে আপনার জীবনে। এই যে পরবর্তীতে আপনি পড়াশোনা শেষ করে এরপরে পড়াশোনা কি শেষের মধ্যেই রাজনীতিতে যুক্ত হয়েছিলেন নাকি এর আগে থেকেই? না, আমি পড়ালেখার মধ্যেই একসাথেই সংগঠন এবং পড়ালেখা। কবে থেকে শুরু হয়? যাত্রা শুরু হয়েছে 2013 সালে, হেফাজতের আন্দোলনের পরে। আচ্ছা। আমি যখন রহমানিয়ায় ভর্তি হই তখন হচ্ছে আমি রাজনীতিতে যুক্ত হই। রাজনীতি যুক্ত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আমাদের এক বড় ভাই, তখন তিনি দাওরা পড়তেন, উনি আমাদের এক উস্তাদকে গিয়ে বললেন যে আমাদের মোল্লাহাটে কাজ করা দরকার। তখন সেই উস্তাদ বললেন যে আসলে আমাদের তো পারিবারিক অবস্থা ভালো না, এখন আমি সংগঠন করলে ওইভাবে আমার দাওয়াতে মানুষ আসবে না, তুমি একে, আমাকে দেখিয়ে বললেন যে একে তুমি সংগঠনে যুক্ত করো, ওর পারিবারিক ঐতিহ্য আছে, একটা প্রভাব আছে, যদি ও সংগঠন করে তাহলে ওর মাধ্যমে কাজ হবে। আচ্ছা আচ্ছা। তো ওনারা আমার পিছনে দাওয়াতি কাজ করলেন, এভাবে আমি যুক্ত হলাম। বাকি আমরা যেহেতু একটু মেধাবী ছাত্র ছিলাম এবং ওই ক্লাসের মধ্যে সিরিয়ালে থাকতাম। যুক্ত হয়েছেন? জি, সদস্য হিসেবে। আচ্ছা আচ্ছা। আপনি পরবর্তীতে একদম কোথায় গিয়ে পৌঁছালেন? আমি একেবারে শুরু সদস্য থেকে আমাদের 4টা স্তর, সদস্য, কর্মী, সহযোগী সংগঠক, 4 নম্বর স্তর পর্যন্ত উন্নীত হয়েছি এবং একেবারে ওয়ার্ড থেকে দায়িত্ব পালন করতে করতে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত হয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আপনি একেবারে একজন কর্মী, ওয়ার্ড কর্মী থেকে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত হয়েছেন এবং এই স্ট্রাগলিংয়ের গল্প, এই সংগ্রামের গল্প খুব কম মানুষের সাথে হয়। আমরা একটু শুনতে চাইবো যে এই সংগ্রামের গল্পগুলো কেমন ছিল। 2013 সালে যখন হেফাজতের আন্দোলন হয়, মেসাকার হয়, তখন আমি তাইসিরে পড়ি, আমার বয়স তখন 16-17। বাকি সেই আন্দোলনটা আমাদের ভিতরে একটা নাড়া দেয় এইভাবে যে আসলে আমাদের এত জনসমর্থন এই নবীর প্রেমে, এরপরে ইসলামের ডাকে, উলামায়ে কিরামের ডাকে লাখ লাখ মানুষ আসলেন, কিন্তু ওনারা কোনো
কোনো ফল অর্জন করতে পারলেন না। হ্যাঁ, মানে আত্মত্যাগের একটা ফল তো অবশ্যই আছে, কিন্তু দুনিয়াবি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো ফল আসে নাই। তখন আমাদের এই ছোট্ট মনে প্রশ্ন জাগলো, আসলে ফলটা আসে নাই কেন? কারণ হচ্ছে আমরা সংগঠিত না, অসংগঠিত, সুশৃঙ্খল না, নেতৃত্ব মজবুত না। ওলামা ইকরাম মাদ্রাসা মসজিদ থেকে এসে এখানে একটা আয়োজন করছেন, কিন্তু একটা রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, অত্যাচারী রাষ্ট্র, জালিম রাষ্ট্রের বিরুদ্ধে টিকিয়ে থাকার জন্য যেরকম সাংগঠনিক শৃঙ্খলা, মজবুত নেতৃত্ব প্রয়োজন, সেই বিষয়টা আসলে তখন ছিল না। তখন আমাদের কাছে মনে হলো যে আসলে এই মানে শক্তিশালী নেতৃত্ব, সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া আসলে কোনো বিপ্লব, কোনো আন্দোলন সফল হওয়া সম্ভব না। ওইখান থেকেই আসলে সংগঠন করার প্রতি একটা আগ্রহ, উদ্দীপনা তৈরি হয়েছে। এরপর যখন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দাওয়াত পাই, দাওয়াত আরও অনেক সংগঠনে পেয়েছি। বাকি আমার কাছে কওমি ভিত্তিক যে দলগুলো আছে বাংলাদেশে, এই দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কার্যক্রম, শৃঙ্খলা, নেতৃত্ব, আনুগত্য ভালো মনে হয়েছে। এই জন্য আমি সংগঠনে যোগ দিই। আপনার এই কথার বেসমেন্টে যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে একতা এবং সুসংঘবদ্ধ হবার জন্যই আপনাদের এই পলিটিক্যাল উইংগুলা তৈরি করা। তো এটার আমরা শুধু খেলাফত ছাত্র মসজিদ যে দেখতে পাইছি ব্যাপারটা এরকম না। আমরা আরও অনেক ধরনের কওমি ধারা, দেওবন্দি ধারা অনেক ছাত্র পলিটিক্যাল উইংগুলা দেখি। এটা কেন এতগুলো হওয়ার কারণ কি? এখন তো অনেক বেশি বাংলাদেশে। এর কারণ হচ্ছে মানে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রের একটা মৌলিক কথা হলো ব্যক্তি স্বাধীনতা। আপনি যখন কোনো শৃঙ্খলার, রাষ্ট্রীয়ভাবে কোনো শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করবেন না, বিশেষ করে চিন্তার ক্ষেত্রে, তখন আপনি স্বাধীন। আর আপনি যখন স্বাধীন থাকবেন, তখন আপনি কোনো একক নেতৃত্বের অধীনে থাকবেন না। ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্রই কিন্তু সকল মানুষকে, সকল মত পথের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারে। এছাড়া গণতান্ত্রিক দেশে, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, আপনি সারা বিশ্বের প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে দেখেন, মানে এই বিভেদ, এরপরে হচ্ছে দল বৃদ্ধি হওয়া, এগুলো অহরহর। কারণ হচ্ছে মানুষ হলো স্বাধীন। তা আমি যখন স্বাধীন, তখন আপনার নেতৃত্ব কেন মানবো? এই জন্য হচ্ছে দলগুলো বেড়ে যায়, কারণ প্রত্যেকের কর্মসূচি, কর্মপন্থা, চিন্তা চেতনার মধ্যে পার্থক্য আছে। যখনই পার্থক্য থাকে, তখন এই দলগুলো ভাগ হয়ে যায়। আর আমরা চিন্তা করি, যেহেতু ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান, তো শিক্ষা প্রতিষ্ঠান তো একাধিক হইতেই পারে। বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে। তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলাদা থাকতে পারে, আমাদের শিক্ষার ধরন একরকম, আমরা এক ধরনের চিন্তা নিয়ে বড় হচ্ছি। বাকি শিক্ষা প্রতিষ্ঠান আর এক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু ঝগড়া করে না, মারামারি করতেছে না। আমরাও মিলেমিশেই তো সব ছাত্র সংগঠন থাকতে পারি, এবং সেভাবে যদি আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ছাত্র সংগঠন পরিচালনা করি, তাহলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধর প্ল্যাটফর্ম তৈরি হবে। তো এইভাবে চিন্তা করলে দেখা যায় আসলে একাধিক ছাত্র সংগঠন থাকা বা ছাত্র সংগঠন বেশি হওয়া, এটা একটা গণতান্ত্রিক দেশে কোনো অসুবিধার কিছু না। জি, আমরা তো রাষ্ট্রীয়ভাবে গণতান্ত্রিক, কিন্তু শরিয়া আইন তো এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। এবং আমাদের কওমি যারা আকাবের আছেন, তাদের অনেক বক্তব্য আমরা দেখতে পাইছি যে গণতন্ত্রের বিপক্ষে অনেকে বই লিখেছেন, এবং যারা সরাসরি তালেবানকে ফলো করেন, বাংলাদেশে এই ধরনের অন্তত 1000 বক্তব্য পাওয়া যাবে যারা এই ডেমোক্রেসির বিপক্ষে কথা বলেছেন। কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু কওমি ধারার একটা বড় অংশ এই ডেমোক্রেসি, গণতন্ত্রের সাথে জড়িত। এবং এই যে সর্বশেষ যে নির্বাচন হইল, এখানের মধ্যে কওমিদের একটা বড় অংশের আমরা অংশগ্রহণ দেখতে পাইছি। এটা কেন? কারণ আপনি যে কথাটা বলেছেন, এটার সাথে আমি শতভাগ একমত। কিন্তু যারা আমরা ইসলামপন্থী রাজনীতিতে বিশ্বাসী, তাদের ক্ষেত্রে তো এই ধরনের মানে ছোট ছোট পলিটিক্যাল উইংয়ের প্রয়োজন নাই। জি, আপনি একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় অবতারণ করেছেন, যে আসলে গণতান্ত্রিক সিস্টেমে যে আমরা রাজনীতি করতেছি, এই রাজনীতি তো ইসলাম সাপোর্ট করে না, এটা বাস্তব। এটা যখন ইসলামী রাষ্ট্র থাকবে, তখন কিন্তু এই গণতন্ত্র চলবে না এবং গণতান্ত্রিক দলও থাকবে না। আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমি কওমি ধারার, দেওবন্দি ধারার অনেক ভাইদেরকে শহীদ হইতে দেখছি শুধুমাত্র বিভিন্ন রেজিমের বিপক্ষে আওয়াজ তুলতে গিয়ে, এক নম্বর। দ্বিতীয়ত আরও দেখতে পাইছি যে তারা বিভিন্ন ধরনের আইন পাশ হয় বাংলাদেশে, যেগুলো হচ্ছে ইসলাম বিরোধী আইন। আমরা বায়তুল মুকাররমের সামনে, শাহবাগে, শাপলা চত্বরে শুধু অনেক লাশ দেখছি
ওই সমস্ত আইনের বিপক্ষে কথা বলার কারণে। তো এখন যদি আমি নিজেই ওই আইনগুলা বাস্তবায়ন হওয়ার পথে পা দিই, তাহলে ওইটা কি আলটিমেটলি আমার যে আন্দোলন, আমার যে আদর্শিক লড়াই, সেটার মধ্যে থাকে কিনা? এইখানে যদি আমরা যারা ইসলামী রাজনীতি করতেছি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করতেছি, আমাদের যদি মৌলিক বক্তব্য স্পষ্ট থাকে, অর্থাৎ আমরা যদি কোনো সময় ক্ষমতায় যেতে পারি এবং আমাদের হাতে যদি ক্ষমতা আসে, তাহলে আমরা ইসলাম বিরোধী সমস্ত আইনকে আমরা বাদ দিয়ে দেব এবং আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করব। তাহলে কৌশলের অংশ হিসেবে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা অবৈধ না এবং উলামা ইকরাম বৈধতা দিয়েছেন। বাকি যদি কারোর মধ্যে তাকিয়া থাকে, অর্থাৎ লুকোচুরি থাকে, মানে সে ইসলাম চায় কি চায় না অস্পষ্ট, তাহলে তার জন্য আসলে এই গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন করা এবং গণতান্ত্রিক পন্থায় কাজ করা, এটা নিয়ে বিশাল প্রশ্ন আছে। উলামা ইকরাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন। এই জন্য আমরা বিশেষ করে কওমি ভিত্তিক সংগঠনগুলোর ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি, আমাদের যারা সংগঠন করেন এদের সবার মানসিকতাই হচ্ছে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতেছি। যদি আমরা কোনোদিন ক্ষমতায় যাই, আমি ক্ষমতায় যাবই হচ্ছে ইসলামকে বাস্তবায়ন করার জন্য, এর মধ্যে কোনো ধরনের দ্বিমত নাই। হ্যাঁ, এখন যাওয়ার জন্য আপনি রাজনৈতিক মেকানিজমে যদি আপনি অংশগ্রহণ করতে হয়, রাষ্ট্রের পলিসি মেকিংয়ে যদি আপনার নিজের সক্ষমতার জানান দিতে হয়, তাহলে আপনার রাজনীতি ছাড়া বিকল্প কিছু নেই। কারণ আমরা আন্দোলন করে দাবি জানাচ্ছি কার কাছে? রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, রাষ্ট্রের কাছে। এখন ওইখানে যদি আমি যেতে না পারি, এইখানে কিন্তু আমি সারাদিন আন্দোলন করে লাভ নেই। আপনি একটা উদাহরণ একটু আগে দিচ্ছিলেন যে আলিয়া মাদ্রাসায় যারা পড়ে এদের রাষ্ট্রের অনেক কাজ করার সুযোগ থাকে, কওমিদের থাকে না, কারণ আমরা যেতে পারি না, ভার্সিটিতে পড়তে পারি না, সিস্টেমেটিকটা ডেভেলপমেন্ট হয় নাই। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যাচ্ছে আমরা কওমিরা, আমাদের পক্ষে জনমত থাকে 90%, কিন্তু ওই বিষয়টা বাস্তবায়ন হয় না। কারণ আমি যার কাছে আন্দোলনের করে পলিসি মেকিং এর সুযোগটা হয় না, আমি যেখানে আন্দোলনের দাবি জানাচ্ছি সে শুধু একটা কলমের খোঁচায় দাবিকে নস্যাৎ করে দিচ্ছে, অথচ ওইখানে আমার লোক থাকলে তখন সেটা বাস্তবায়ন করা সহজ, আমার আন্দোলনও করা লাগতো না। এই জন্য রাজনীতি থেকে আমরা বাংলাদেশে একটা জিনিস প্রচলিত আছে, বাংলাদেশে না বেসিক্যালি পুরো পৃথিবীতেই ডিপ স্টেট নামে একটা ওয়ার্ড প্রচলিত আছে এবং আমরা এই নির্বাচনে এই ওয়ার্ডগুলো বেশি শুনছি। তো এই ডিপ স্টেটের একটা অংশ কিন্তু যারা পলিটিক্যাল মেকানিজম বলেন অথবা দেশীয় মেকানিজম অথবা পলিসি মেকানিজমে থাকে, তাদের কিন্তু একটা অংশগ্রহণ থাকে। তো ওইখানে ওই সমস্ত জায়গায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের লোক থাকলে আমরা কিন্তু এই বিষয়গুলো সহজে করতে পারি। আর ওইখানে কিন্তু রাজনীতি ছাড়া যাওয়া সুযোগ নাই। এখানে আমি একটু শেষ করি, তাহলে বুঝতে একটু সহজ হবে। আমরা হচ্ছে বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ হচ্ছে একটা দরিদ্র রাষ্ট্র, অনুন্নত বিশ্ব। এই সমস্ত দরিদ্র রাষ্ট্র, অনুন্নত বিশ্বে সাধারণত প্রভাব বিস্তার করে সাম্রাজ্যবাদী শক্তি। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে ভারত এবং আমেরিকা, এই দুই পরাশক্তি সবসময় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো এখানে আপনি কোনো আদর্শ যদি জয় করতে চান, সামরিক শক্তি লাগবে। এক কথায় আমরা সহজ বাংলায় বললে কবজির জোর লাগবে, পেশি শক্তি ছাড়া কোনো সময় আদর্শ জয় করা সম্ভব না। তো এই দেশে আপনি আসলে এখন সামরিক শক্তি আপনার পক্ষে নাই, তার মানে আপনার বাহিনী তৈরি করতে হবে। বাহিনী তৈরি করাও আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। এক কথা বলতে পারি আমাদের জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া আসলে পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব ঘটানো সম্ভব না। তো এখন আমি যেহেতু জিহাদ করতে পারতেছি না, সামরিক বাহিনীও আমার পক্ষে না, এবং এই সমস্ত দেশের সাম্রাজ্যবাদী শক্তিগুলো ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে রেখেছে। এখন আপনার ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের অবস্থানকে জানান দেওয়ার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে আপনার অবস্থান নেওয়ার জন্য আপনার মাধ্যমটা কি? শুধু দাওয়াত দিয়ে এখানে কাজ হবে না, আপনার রাজনৈতিকভাবে আপনার শক্তিশালী অবস্থান লাগবে। এই জন্য হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম কিন্তু 1857 সালে জিহাদ করেছেন শামিলের রণাঙ্গনে আমাদের আলেমরাই, আমাদের আকাবিররাই। ওই আকাবিরদের উত্তরসূরিরাই কিন্তু 1924-25 সালে শাইখুল হিন্দের নেতৃত্বে তাহরিকে খেলাফত আন্দোলন করেছেন রাজনৈতিক পন্থায়, অসহযোগ আন্দোলন করেছেন রাজনৈতিক পন্থায়। ওনারা কিন্তু জিহাদ করেন নাই, কারণ ওনারা বুঝতে পেরেছেন আমাদের সক্ষমতা আসলে আমরা জিহাদ করে টিকতে পারবো না, বরং আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য এই ভূখণ্ডে আমাদের হচ্ছে নিয়মতান্ত্রিক পন্থায়, যেটা জনসম্পৃক্ততা বাড়ে এবং গণমানুষ যেই আন্দোলনকে সাপোর্ট করে, যেই পন্থাকে সাপোর্ট করে, সেভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম ব্যাপকভাবে রাজনৈতিক নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের আকীদা এবং উদ্দেশ্য স্পষ্ট। আমরা যদি কোনো সময় ক্ষমতায় যাই, আমরা ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করব। বলছেন
তো এই মুহূর্তে আপনি যখন 100 বছর আগের উদাহরণ যেগুলো দিচ্ছেন, তখন সময়ে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের অবস্থান, তখন কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রেরও ওইভাবে উৎপত্তি ছিল না, ছিলই না। আমাদের তো 71-এর পর পূর্ব পাকিস্তান ছিল। তো আমাদের এই বাংলাদেশের থেকে আসলে অন্য যে কোনো দেশের বিপক্ষে দাঁড়ানোটা আমাদের পক্ষে পসিবল ছিল না। বর্তমান সময়ে আসলে জিহাদ করতে না পারার বাধা কোনগুলো আপনি দেখতে পান? বর্তমানে বাংলাদেশে আমাদের হচ্ছে জিহাদের উপযোগী কোনো ভূখণ্ড নেই। ভূখণ্ড নেই বলতে কি বোঝায় আসলে? জি, ভূখণ্ড নাই বলতে আমাদের বাংলাদেশে এখন আমরা জিহাদের উপযোগী ভূখণ্ড পাচ্ছি না। মানে একটা ভূখণ্ডের মধ্যে আপনি জিহাদ করবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বৃদ্ধ পিতামাতা, ওনারা তো নিরাপদে থাকতে হবে। সেই ভূখণ্ডটা আমি পাচ্ছি না। এখন দেফাই জিহাদের জন্য, অর্থাৎ প্রতিরক্ষামূলক জিহাদের জন্য, এটার জন্য এই শর্তের প্রয়োজন নেই। কিন্তু এখন আমাদের বাইরে থেকে তো কেউ আক্রমণ করে নাই। এখন বাংলাদেশ কি আসলে দারুল আমান না দারুল ইসলাম না দারুল কুফর, এটা বিশাল এক ইখতিলাফি মাসালা, মতানৈক্যপূর্ণ মাসালা। ওই মাসালায় আমি যাচ্ছি না। হয়তো সামনেই মার্কাজুদ্দাওয়া থেকে একটা ফতোয়া বের হবে, বের হলে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য এই সমস্ত ইখতিলাফের কারণে, এমনকি যারা অনেক বেশি জিহাদের কথা বলেন, আমরাও বলি, কিন্তু যারা অগণতান্ত্রিক অর্থাৎ কোনো রাজনীতির মধ্যে অংশগ্রহণ করেন না, অরাজনৈতিক ব্যক্তিবর্গ, ওনারাও জিহাদের কথা অনেক বেশি বলেন, কিন্তু জিহাদ কিন্তু করতে পারতেছেন না। ওনাদের কথা হলো যে বাংলাদেশ হলো দাওয়াতের ভূখণ্ড, এখানে দাওয়াতের মাধ্যমে সামনে এগোতে হবে। এই জন্য আসলে আমরা বাংলাদেশে জিহাদের সামরিক শক্তির প্রয়োজন। পারিপার্শ্বিক যে অবস্থান, এই অবস্থানের প্রেক্ষিতে কি আসলে এখন দাওয়াতি কার্যক্রমগুলোর সিস্টেম, দাওয়াত তো হচ্ছে, আমরা অবশ্যই দাওয়াতের যে প্রেক্ষাপট এটা ভিন্ন আলোচনার বিষয়, এবং এটা অনেক বাংলাদেশে এখন পর্যন্ত যত কিছু হয়েছে সব কিছু দাওয়াতের মাধ্যমেই হয়েছে। আমাদের বাংলাদেশে ইসলাম আসছেই হচ্ছে দাওয়াতের মধ্য দিয়ে, জিহাদের মধ্য দিয়ে কিন্তু আসে নাই। বেশিরভাগ যারা হচ্ছে বড় বড় আল্লাহর উলিরা বা শায়েকরা আমাদের দেশে দাওয়াত নিয়ে আসছেন, পরবর্তীতে আস্তে আস্তে দাওয়াতের এই নিয়তে আসছেন, দাওয়াত দিয়ে যখন প্রতিবন্ধকতার শিকার হয়েছেন তখন জিহাদ ঘোষণা করছেন। তা এটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। কিন্তু আমাদের যে বর্তমান যে পুরো পৃথিবীর পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের দেশীয় পারিপার্শ্বিক অবস্থা, আমরা বিভিন্ন সাম্রাজ্যবাদীর যে শিকারের কথা বলতেছেন, এটার জন্য ভবিষ্যতে কি জিহাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কিনা, আর নিলে সেটা কেমন করে নিতে হবে? তা তো অবশ্যই। জিহাদের প্রস্তুতির সর্বপ্রথম প্রস্তুতি তো মানসিকভাবে প্রস্তুত হওয়া, জিহাদের চেতনায় উজ্জীবিত হওয়া। জিহাদ যে একটা ফরজ বিধান, এইটাকে ফরজ হিসেবে মান্য করা, জিহাদকে যে জঙ্গিবাদ হিসেবে সারা বিশ্বে প্রচার করতেছে এবং এটাকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার যে মানসিকতা, ন্যারেটিভ, এই ন্যারেটিভকে ভাঙতে হবে। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের যে বাহিনীগুলো আছে, বাংলাদেশের বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, ওনাদের মধ্যেও জিহাদের চেতনা ছড়িয়ে দেওয়া। কারণ যখন আপনি যেটা বললেন যে সারা বিশ্বে যখন যুদ্ধ লেগে যাবে, বা বাংলাদেশে এই উপমহাদেশে যদি কোনো যুদ্ধ হয়, গজওয়াতুল হিন্দ নিয়েও আপনার অনেকে ইখতিলাফ আছে, ধরে নিলাম আমরা সামনে গজওয়াতুল হিন্দ আছে, তখন কিন্তু মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ তখন মুসলমানদের জড়াই পড়বে। এই জন্য এই সমস্ত বিষয়গুলো সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীর মধ্যেও ব্যাপক দাওয়াতি কাজ করা, এবং দাওয়াতি কাজ করে, কারণ যদি বাহিনী আমাদের পক্ষে, জিহাদের পক্ষে কাজ করে, তখন দেখা যাবে আমরা সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে যাওয়া সহজ। বাহিনী যদি আমাদের বিরুদ্ধে কাজ করে, তখন বাহিনী মোকাবেলা করব না বাইরের শক্তিকে মোকাবেলা করব, অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য দাওয়াতি, এই জিহাদি দাওয়াতি কাজটা অনেক বাড়িয়ে দেওয়া। খালেদ ভাই, আপনাকে তো মোল্লা নামে সবাই চেনে, এটা অবশ্যই রাজনীতির ময়দান থেকে আসছে। আপনি 12 বছরেরও বেশি সময় ধরে রাজনীতিতে যুক্ত। ছাত্র রাজনীতির, বাংলাদেশে ইসলামী ছাত্র রাজনীতির সবচাইতে শক্তির জায়গাটা আসলে কোথায়? ইসলামী রাজনীতির সবচেয়ে শক্তির জায়গা হলো আদর্শ। মানে যারা ইসলামী সংগঠন করে, বিশেষ করে ইসলামী ছাত্র সংগঠন, একটা আদর্শকে সামনে রেখেই সংগঠন করে। এই আদর্শটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তির জায়গা। আর অন্যান্য ছাত্র সংগঠন যারা করে, এদের মধ্যে আদর্শ খুবই কম থাকে। ব্যক্তির আদর্শের কথা বলে অনেকে, কেউ বলে মুজিবের আদর্শ, কেউ বলে জিয়ার আদর্শ। আসলে ব্যক্তির আদর্শ একেবারে ক্ষণস্থায়ী।
এটা স্বার্থের সাথে সম্পৃক্ত। যখন দেখবেন স্বার্থ আছে তখন কেউ ছাত্রদল, স্বার্থ না থাকলে তখন সে ছাত্রলীগ, এরকম। কিন্তু ইসলামী সংগঠন যারা করে সুমহান একটা আদর্শকে সামনে রেখে করে আল্লাহ সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণের জন্য এবং মানবতার মুক্তির জন্য, এই আদর্শটাই হচ্ছে আমাদের ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী জায়গা। আর যদি দুর্বলতার কথা বলি কিংবা সংকটের কথা, দুর্বলতার কথা বললে আমাদের মধ্যে ব্যাপক প্রশিক্ষণের অভাব। নেতৃত্ব এটা একটা শিল্প। নেতৃত্ব কোনো সময় কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। আপনাকে হয়তো আল্লাহ প্রদত্ত কিছু যোগ্যতা দেওয়া হবে, কিন্তু এইটাকে প্রতিনিয়ত তামরিন করতে হবে, পরিচর্যা করতে হবে। পরিচর্যার মাধ্যমে আপনি নেতা হিসেবে গড়ে উঠবেন। তা আমাদের ইসলামী ছাত্র সংগঠন যতগুলো রয়েছে, বিশেষ করে কওমি অঙ্গনের, এই জায়গায় তারা 5%ও কাজ করতেছে না। অর্থাৎ নেতৃত্ব তৈরি করার জন্য যেই প্রশিক্ষণের প্রয়োজন, যেই পরিচর্যার প্রয়োজন, পরিবেশের প্রয়োজন, এটার ক্ষেত্রে অনেক পিছিয়ে। এই জন্য আসলে যারাও কাজ করতেছে দেখা যাচ্ছে মাদ্রাসার থেকে পালিয়ে করতেছে। উস্তাদদের কোনো দিক নির্দেশনা নাই, উস্তাদদের কোনো সহযোগিতা নাই। তা আপনি যখন মন খুলে একেবারে আপনি আপনার সমস্ত মেধা প্রয়োগ করে কোনো কাজ করতে পারবেন না, বাধাগ্রস্ত হবেন, সেই ক্ষেত্রে আপনি বিকশিত হতে পারবেন না। রাইট। আপনি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সেন্ট্রাল প্রেসিডেন্ট হয়েছেন, এটা সর্বোচ্চ স্তর। আপনি যদি আপনার সংগঠনের আত্মসমালোচনা করেন তাহলে কি বলবেন? আমার সংগঠনের আত্মসমালোচনা করলে, আমার সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস থেকে যত যোগ্য লোক তৈরি হচ্ছে সবাই যুব সংগঠন এবং মূল মুরব্বী যে সংগঠন, এই সংগঠনগুলোতে সক্রিয় হচ্ছে না। অর্থাৎ যেই আদর্শ নিয়ে আসলে সংগঠন করতেছে, যেই স্বপ্ন নিয়ে সংগঠন করতেছে, সেই স্বপ্নটা হয়তো আমাদের কর্মীদের মধ্যে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না, অথবা বাস্তবতার আলোকে সে প্রয়োগ করতে পারতেছে না। এটা একটা ব্যাপক আত্মসমালোচনা এবং অনেক দুর্বলতাও বলা চলে। যে ছাত্র সংগঠন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা বাজারে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে না। আপনার যাত্রাটা যেভাবে শুরু হয়েছে কওমি মাদ্রাসা থেকে, এভাবে আমরা অধিকাংশ ছাত্রদেরই দেখতে পাই যে কওমি মাদ্রাসা থেকেই তার পলিটিক্যাল যাত্রা শুরু হয়, রাজনৈতিক ধারা শুরু হয়। এটা কি কোনো পরিকল্পিত কোনো কিছু? অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে অধিকাংশ কওমি মাদ্রাসা গঠন করার পিছনে কারণ হলো যে দাঙ্গা তৈরি করা কিংবা যে কোনো মুভমেন্টে দ্রুত যেতে পারা। এবং আমরা অনেক জায়গায় দেখছি অনেক উস্তাদরা, সবাই না, অনেক জায়গায় দেখি অনেক উস্তাদরা তাদের রাস্তাঘাটে মারামারি কিংবা দাঙ্গার ক্ষেত্রে, কোনো আন্দোলনের ক্ষেত্রে সবচাইতে হাতিয়ার হিসাবে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করা হয়, এবং এদের মধ্যেই কিন্তু মুরব্বীদের চাইতে এদের মধ্যে শহীদের সংখ্যাটা বেশি। এটার কি কোনো সত্যতা আছে বলে মনে করেন কিনা? না, এটা আপনার বক্তব্য সঠিক। অর্থাৎ আপনার রাস্তায় নামা, আন্দোলন করা, এগুলো সঠিক, সবই সঠিক, কিন্তু ন্যারেটিভের ক্ষেত্রে পার্থক্য আছে। অর্থাৎ যারা বলেন দাঙ্গা তৈরি করার জন্য, তা দাঙ্গা একই কাজ, অর্থাৎ রাস্তায় মারামারি করতেছে, এটাকে আপনি দাঙ্গাও বলতে পারেন, অথবা এটাকে ন্যায়ের পক্ষে আন্দোলনও বলতে পারেন। আমাদের আসলে দেওবন্দ মাদ্রাসার যে সিলসিলা আমাদের বাংলাদেশে আছে, দেওবন্দটা প্রতিষ্ঠাই হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট অনুযায়ী। 1857 সালে যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে ওলামায়ে কিরাম একেবারেই কোণঠাসা, হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়ে গেল। যে প্রধান সেনাপতি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, উনি মক্কায় হিজরত করে চলে গেলেন। এরপরে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই, উনি আত্মগোপনে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই জেলখানায়, হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই শহীদ হয়ে গেলেন। এখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনটা হবে কিভাবে? কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সৈনিক তৈরি করার জন্য এবং দিনকে টিকিয়ে রাখার জন্য কিন্তু 1866 সালে দেওবন্দ প্রতিষ্ঠা করেন। ওইখানের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই কিন্তু পরবর্তীতে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন। তার বোঝা গেল কি, যে আমাদের কওমি মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাসটাই হচ্ছে একটা ব্রিটিশ বিশাল এক সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে। সুতরাং ওই চেতনা তো আমাদের মধ্যে আছে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো জুলুমের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে যাই। এটা সত্য, আপনি যেটা বলছেন এটাও আপনার সাথে অ্যাড করতে চাই। কওমি মাদ্রাসার ছাত্ররা কিন্তু মিডিয়া ট্রায়ালেরও শিকার হয়, এটা সত্য। কিন্তু কথা হলো মিডিয়া ট্রায়ালের চাইতে বড় কথা হলো এর পরবর্তীতে আমরা ছাত্র সংগঠনগুলার
কোনো ক্লারিফিকেশন দেখতে পাই না। এটা হচ্ছে কিন্তু ধরেন কোথাও মাজারে হামলা হইলো, বলতেছে কমি মাদ্রাসা পোলাপাইন করছে, কিন্তু পরবর্তীতে আপনাদের যে ছাত্র সংগঠনগুলো থাকে তাদের কিন্তু সেই ব্যাপারে শক্ত কোনো অবস্থান থাকে না। ধরেন কোনো একটা জায়গায় কেউ বিদাতি অথবা কেউ মাজার পূজারী, যেটা কমি মাদ্রাসার ভাইদের মুখে বলে, আমরা তো কেউ মাজার পূজারী হইলেই তার মাজারে হামলা করতে পারবো না। যদি মাজারে হামলা করা নাও হয় বা হয়ও, এগুলোর ক্লারিফিকেশন দেওয়া প্রয়োজন বলে মনে করি। তা তো অবশ্যই, কারণ এতে করে মিডিয়া ট্রায়ালগুলো কমে আসবে। অবশ্যই আমরা যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকি। বাকি মাজারের যে বিষয়টা, আসলে মাজারে আপনি বলতে পারবেন কোনো কমি মাদ্রাসার হুজুর বা ছাত্র সরাসরি মাজারে আক্রমণ করছে, কোনো মাজারকে উঠিয়ে ফেলছে, এরকম ইতিহাস আসলে পাওয়া খুব দুষ্কর। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, এটা অনেক সময় দেখা যায় আসলে রাজনৈতিক কোনো পক্ষের প্রতি বায়াসড হয়ে জড়িয়ে পড়ে এখানে। কিন্তু আসলে এইখানে ওই জিনিসটা আপনাকে আমি শুরুতে বলছিলাম যে অনেক উস্তাদ, সবাই না, কিছু কিছু বা কিছু ধরেন অনেক পীর থাকে অথবা কোনো এলাকার প্রভাবশালী নেতা থাকে, এটা যে কোনো দলেরই হইতে পারে, তাদের মাধ্যমে কিন্তু অনেক সময় মাদ্রাসা হয়তোবা সে মাদ্রাসার মুহতামিম কিংবা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার কথা যাইতে হইবে, ওইগুলাতে অনেক সময় শিকার হয়, বদনামটা হয় পুরা কমি মাদ্রাসা। আর বিশেষ করে মাজারকে কেন্দ্র করে যদি কোনো অশ্লীলতা হয়, কোনো বিশেষ করে আপনার গাজার আসর অনেক জায়গায় হয়, এইগুলোর বিরুদ্ধে আমরা বলি অনেক সময়, এটা নিয়ে অনেক সময় বাকবিতণ্ড হয়ে একটু সংঘাত তৈরি হয় দুই এক জায়গায়। তো এইটাকে আসলে পুরো মাজার সাথে সংশ্লিষ্ট করে দেখলে ওই মিডিয়া ট্রায়ালই হয়। এখানেও ওই গাজার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারাও বলেন, এটা কিন্তু সবাই বলেন। হ্যাঁ, চট্টগ্রামে অনেক আলেমের সাথে, অনেক সুন্নি আলেমের সাথে কিন্তু শুধু এই কারণেই দ্বন্দ্ব থাকে মাজারপন্থীদের সাথে অনেক জায়গাতে। তো কিন্তু মাজার আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে ওই সমস্ত আল্লাহর ওলিদের অনেক বড় অবদান থাকে এই সমস্ত সেন্সিটিভ বিষয়ে, এবং অন্য মুসলমান ভাইদের ক্ষেত্রে আমাদের অবশ্যই পদক্ষেপের ক্ষেত্রে সচেতনতা জরুরি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। জি ভাই, আচ্ছা, আপনার মতে আজকের বাংলাদেশের ইসলামী ছাত্র রাজনীতিতে সবচাইতে কোন পরিবর্তনটা দরকার বলে আপনি মনে করেন? ইসলামী ছাত্র সংগঠন যারা করে, এদের মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানে জ্ঞানের সমৃদ্ধিকরণ, অর্থাৎ ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা, এই দুইটা সমন্বয়ে মানে যখন যোগ্য জ্ঞানী, অনেক ভালো জ্ঞানী মেধাবী ছেলেরা যখন ইসলামী ছাত্র রাজনীতির হাল ধরবে, তখন আসলে সত্যিকার অর্থে ইসলামী ছাত্র রাজনীতি বিকশিত হবে। শুধু এক লেখাপড়া করে, অর্থাৎ এক ধরনের লেখাপড়া করে, ধর্মীয় শিক্ষা অর্জন করে এই বর্তমান ব্যবস্থায় নেতৃত্ব দেওয়া সম্ভব না। এটা হলো বাস্তবতা। এটা যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে শুধু ধর্মীয় শিক্ষার মাধ্যমে আপনি সকল শ্রেণী পেশার মানুষকে নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু যেহেতু আপনার ব্যাপক অংশ হচ্ছে সাধারণ শিক্ষায় শিক্ষিত, এখন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের ভাষা আত্মস্থ করতে হবে, পড়াশোনা করা লাগবে, করতেই হবে, রিসার্চ করা লাগবে। আপনার সংগঠন ছাত্র খেলাফত মজলিসের আপনারা ছাত্রদের, যারা ছাত্র নেতা থাকে, কর্মী থাকে, তাদের পড়াশোনার ব্যাপারটা কিভাবে মেনটেন করেন? আমরা আমাদের বিশেষ করে ধর্মীয় যে শিক্ষাটা, এই শিক্ষার জন্য তো আলাদা করে আমাদের সংগঠন থেকে কোনো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ মাদ্রাসায় পড়লে উস্তাদদের মাধ্যমে শুধু এখানে। বাকি আমাদের সংগঠন, এটা কি অন্য জেনারেল কি এটার সাথে হইতে পারে? জেনারেলরা আছে এবং আলহামদুলিল্লাহ ব্যাপকভাবেই সম্পৃক্ত হচ্ছে এখন। ওনাদের জন্য আমরা ধর্মীয় শিক্ষার একটা ব্যবস্থা করি, অর্থাৎ আমাদের সিলেবাস আছে। সিলেবাসটা ধর্মীয় শিক্ষা এবং জেনারেল সবার জন্য একটা কম্পালসারি সিলেবাস আছে, এটা সবার পড়তে হয়। এর পাশাপাশি যারা জেনারেল থেকে আসে ওদের জন্য ধর্মীয় একটা সিলেবাস আমাদের ছাত্র মজলিস থেকে দেওয়া হয়। এটা সংগঠনটা কত বড় যদি একটু এক্সপ্লেন করতেন? আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের প্রায় 64 জেলায় আমাদের কমিটি আছে, এবং সব থানায় না থাকলেও বাংলাদেশের অধিকাংশ থানায় আমাদের কমিটি এখন হয়ে গেছে। বিশেষ করে আমাদের ফ্যাসিবাদের আমলে, রেজিম সরকারের সময় আমাদের সংগঠনটা আমরা ধরে রাখছিলাম। এই যে 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সারা বাংলাদেশে সংগঠনটা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এই নির্বাচনে আরও ব্যাপকভাবে সংগঠনটা সম্প্রসারিত হয়েছে। অনেক তুরাসি কিতাবে ছাত্ররা রাজনীতির সাথে আসতে চায় না, যুক্ত হইতে চায় না। তাদের মনে দুইটা ভয় থাকে। একটা ভয় হচ্ছে
পড়াশোনা নষ্ট হয়ে যাওয়া, আরেকটা ভয় হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বিধান যেগুলো, এগুলো খুবই দুর্বল। সো এবং জেল জরিমানার বিষয় তো থাকেই, আর বিশৃঙ্খলার বিষয়গুলো থাকে। সো আপনার কি মনে হয় যে যেই মানুষগুলা রাজনীতিতে আসতে চায় না তাদের জন্য বার্তা কি হবে? আর ছাত্ররা যারা হচ্ছে রাজনীতি করে তারা কি একই সাথে ভালো ছাত্র হওয়ার সুযোগ আছে কিনা পড়াশোনার ক্ষেত্রে? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নিরাপত্তার বিষয় আর একটা হলো লেখাপড়া নষ্ট হওয়ার বিষয়। নিরাপত্তার বিষয়ে মানে এখানে আশ্বস্ত করার মতো কিছু নেই। যদি বিপদগ্রস্ত হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে অবশ্যই তাকে যথেষ্ট সহযোগিতা করা হয় এবং সামনেও হবে ইনশাল্লাহ। কিন্তু তারপরও ইসলামী আন্দোলনের কাজ করতে গেলে এই ঝুঁকি নিয়ে আসতে হবে যে আমার যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারি, শারীরিকভাবে হইতে পারি। বাকি লেখাপড়ার যে বিষয়টা, আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, এটা একটা স্লোগান আছে, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হলো নন ক্যাম্পাস ভিত্তিক বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে আসলে আপনার শিক্ষার ঘাটতি হবে না, বরং শিক্ষা আরও সমৃদ্ধ হবে। বাকি আমাদের ক্লাসের যে পড়া, দর্শি যে লেখাপড়া, সেখানে দায়িত্ব যদি কেউ পেয়ে যায়, যেমন কোনো মহানগরের দায়িত্ব পেয়ে গেল অথবা কেন্দ্রীয় কোনো দায়িত্ব পেয়ে গেল একাডেমিক লেখাপড়া শেষ করার আগে, অর্থাৎ দাওরা পর্যন্ত পড়ার আগেই, তখন দেখা যায় সামান্য কিছু ক্ষতি হয়। কিন্তু যতটুকু ক্ষতি হয় এই ক্ষতির দ্বারা আসলে অনেক বড় সমস্যা হয় না। যেমন আমাদের মাদ্রাসায় যারা লেখালেখির চর্চা করে, যে লেখালেখির চর্চা করে তার কিন্তু কিছুটা দর্শি লেখাপড়ার মধ্যে ঘাটতি হয়, যে তাবলীগের কাজ করে তারও কিন্তু কিছুটা ঘাটতি তৈরি হয়, যে অন্যান্য মেহনত করতেছে তার মধ্যে এটা সমস্যা হয়। তো সুতরাং আমরা বৃহৎ স্বার্থে আমাদের যদি ইসলামী রাজনীতির অঙ্গনে মজবুত নেতৃত্ব তৈরি করার জন্য আমাদের একটু ছাড় দিতে হবে, এবং এটা যদি আমাদের উস্তাদরা আরও বেশি তত্ত্বাবধান করেন, তাদের ছত্রছায়াগুলো যদি এই কাজগুলো হয়, তাহলে দেখা যাবে এখানে কাজগুলো আরও সুন্দর হবে, তখন সমস্যা কেটে যাবে অনেকটাই। বাংলাদেশে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে পেশি শক্তি। সো এই পেশি শক্তির রাজনীতিতে আপনাদের কি কোনো অংশগ্রহণ আছে? না, পেশি শক্তির রাজনীতিতে আমরা কোনো সময় অংশগ্রহণ করি না। এবং পেশি শক্তির রাজনীতিতে যদি অংশগ্রহণ না থাকে তাহলে আপনারা এর অপোজিট আসলে আদর্শিক রাজনীতি করেন। তা আদর্শিক রাজনীতি কি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পেশি শক্তির কারণে? আদর্শিক রাজনীতি কোনো সময় ক্ষতিগ্রস্ত হয় না, হবেও না ইনশাল্লাহ। আপনি জানেন চেঙ্গিস খান অর্ধ পৃথিবী জয় করে ফেলেছিল, কিন্তু চেঙ্গিস খানের নামগন্ধ কিন্তু এখন নেই। শুধু হয়তো মঙ্গোলিয়া আর আশেপাশের কিছু মানুষ চেঙ্গিস খানের নামটা স্মরণ করে, কেউ স্মরণ করে না। ইসলাম এসেছে আরও প্রায় 1500 বছর আগে, কিন্তু ইসলাম এখন স্বমহিমায় অপরিবর্তিতভাবে টিকে রয়েছে। এই পার্থক্য বুঝলেই তো আমাদের স্পষ্ট হয়ে যায়। কারণ ইসলামের প্রথম যে কোরআনের আয়াত, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। জ্ঞানের মাধ্যমে ইসলাম টিকে রয়েছে, আদর্শের মাধ্যমে ইসলাম টিকে রয়েছে। আর চেঙ্গিস খানের টিকে নাই কেন? কারণ মঙ্গলরা কিন্তু জ্ঞানকে সহ্য করতে পারতো না। ওরা যে কোনো দেশ জয় করলে আগে বই পুস্তককে জ্বালিয়ে দিত, পানিতে ফেলে দিত, ওরা জ্ঞান সহ্য করতে পারতো না। তো এখন যারা আদর্শের চর্চা করে, জ্ঞানের চর্চা করে, এদেরকে কোশ্চিন কেলো আপনি মিটিয়ে দিতে পারবেন না। কিন্তু যারা পেশি শক্তির রাজনীতি করে, পেশি শক্তির মাধ্যমে তারা তাদের সংগঠন পরিচালনা করে, এক সময় না এক সময় তারা ভ্যানিশ হয়ে যাবে এবং তারা এই শুধু শক্তি বলে টিকে থাকতে পারবে না। এই জন্য আদর্শিক রাজনীতি হয়তো কোনো সময় সাময়িক একটু কোণঠাসার মধ্যে পড়তে পারে, কিন্তু কখনোই বিলীন হবে না এবং এটাকে একেবারে শেষ করে দেওয়া সম্ভব না। আপনি পলিটিক্যাল উইংয়ের ক্ষেত্রে আপনি অন্যান্য রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনগুলোর সাথে আপনারা কিভাবে সমন্বয় করেন? আমাদের বিশেষ করে আমি যখন সভাপতি ছিলাম তখন আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য নামে একটা ফোরাম তৈরি করেছিলাম। সেখানে মোটামুটি বাংলাদেশের উল্লেখযোগ্য সব ছাত্র সংগঠন ছিল। ওই ছাত্র সংগঠনগুলোর আমাদের একটা ছিল যে 1-2 মাস পর পর মুখপাত্র চেঞ্জ হবে। আমরা এখানে এলাই করতাম হচ্ছে যে দেশের যে কোনো বড় কোনো সংকটের মধ্যে আমরা একসাথে ঐক্যবদ্ধ রাজপথে নামবো। আমাদের ওটা শুরু হয়েছিল যাত্রাবাড়ির একটা মাদ্রাসার ছাত্র রেজাউলকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের মিছিল থেকে।
ওইটাকে কেন্দ্র করে আমাদের এই এলআইটা গঠন হয়েছিল। আমরা এমনি সবসময় সব ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ রাখতাম, এমনকি যে সময় ছাত্র শিবির প্রকাশ্যে প্রোগ্রাম করতে পারতো না এবং ছাত্র শিবিরের সাথে কেউ সম্পর্ক আছে কারো আছে এটা জানলেও প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। ওই সময় আমরা ছাত্র সমাবেশ করেছি এবং ছাত্র শিবিরকে দাওয়াত দিয়েছি, তাদের বিজ্ঞান সম্পাদক এখানে এসে বক্তব্য দিয়েছে, আমাদেরকে চাপ দিয়েছিল পরবর্তীতে। আমরা সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতাম, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা রয়েছে সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতাম। এই যে সমন্বয়ের ধারাবাহিকতায় কি পরবর্তীতে আপনাদের মুরব্বী সংগঠনগুলো কি বর্তমানে 11 দলীয় জোটে অংশগ্রহণ করেছে, এটার কি একটা অংশ কিনা? মানে ওইটার প্রভাব পড়েছে কিনা আমি বলতে পারি না, বাকি আমাদের মুরব্বীদের মধ্যেও তো একটা যোগাযোগ ছিল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ফাদার সংগঠনগুলো একত্রে একই সময় তারা আন্দোলন করেছেন, তা ওইটার একটা প্রভাব তো অবশ্যই আছে। আর বিশেষ করে 11 দলীয় জোট যেটা, এটা হচ্ছে আপনার জুলাই সনদ এবং 24-এর চেতনাকে ধারণ করেই মূলত এই জোটটা হয়েছে। আমরা দেখছি যে এই সমন্বয়ের ক্ষেত্রে আপনি শিবিরের কথা বললেন, কিন্তু বাংলাদেশে ছাত্র হিজবুল্লাহ, তালামিজ আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, এদের সাথে আপনাদের সমন্বয়টা একটু ঘাটতি দেখতে পাইছি। হ্যাঁ, ওনাদের সাথে ঘাটতি বলতে হচ্ছে আসলে বাস্তবতা হলো ওনাদেরকে আমরা দাওয়াত দিতাম প্রত্যেক প্রোগ্রামেই, কিন্তু সবাই আসতো না। হ্যাঁ, বিশেষ করে একটা সম্ভবত ইসলামী ছাত্র হিজবুল্লাহ, ওনারা শিক্ষা নিয়ে কাজ করে অনেক বেশি, তা আমার নামটা মনে আসতেছে না, ওনাদের সাথে আমাদের যোগাযোগ হইতো। ওনাদের সাথে আমরা প্রত্যেক প্রোগ্রামেই ওনাদের সবাইকে দাওয়াত দিতাম, আমাদের কাছে লিস্ট ছিল, কিন্তু সবাই ওইভাবে আসতো না। জাতীয় রাজনীতির বাইরে, আপনি তো এতক্ষণ ধরে অনেক জাতীয় রাজনীতির কথাগুলো বললেন, জাতীয় রাজনীতির বাইরে উম্মা কেন্দ্রিক যে রাজনীতির কথা, উম্মা বলতে পুরো পৃথিবীর উম্মা কথা বলতেছে, বিশ্ব রাজনীতিতে আপনাদের কন্ট্রিবিউশনগুলো কিভাবে হবে? কোনো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আছে কিনা? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমাদের এখনও ওইভাবে শক্তিশালী অবস্থান তৈরি হয় নাই। বাকি আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেবের উম্মাহ কনসেপ্টটা অনেক সুদৃঢ় এবং উনি সবসময় পুরো মুসলিম বিশ্বকে একত্রিত করেই ওনার বক্তব্যগুলো দিয়ে থাকেন। উনি মাঝে আফগানিস্তান সফরে গিয়েছিলেন। এইটা কিন্তু মানে আফগানিস্তান এই মুহূর্তে সফর করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু উনি সফর করেছেন যে আফগানিস্তানের ইসলামী শাসন শরিয়া ওনারা প্রতিষ্ঠা করেছেন। অনেক অপপ্রচার আছে, এই অপপ্রচারটা আসলে বাস্তবতা কতটুকু স্বচক্ষে দেখা, এবং বিশেষ করে যদি আমরা সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই তাহলে আমাদের ইসলামকে কেন্দ্র করেই হবে, এবং এইখানে আমাদের মূল থাকবে হচ্ছে কে কোন মাসলাক, কে কোন মাযহাব, এরপর হচ্ছে কে কোন মতামতকে পালন করে, এটা না, কে মুসলিম। এই দৃষ্টিকোণ থেকে যদি হয় তাহলে আফগানিস্তান কিভাবে আফগানিস্তানে কিন্তু কোনো মাজারে আক্রমণ হয় নাই, এই জন্য কিন্তু সালাফিরা আফগানিস্তানে তালেবানকে দেখতে পারে না যে ওরা মাজার ভাঙে না কেন। তা আফগানিস্তান কিভাবে সবাইকে একত্রিত করেছে এটা দেখার জন্য মামুন সাহেব গিয়েছিলেন, এবং আমাদের আমিরের আগে বাংলাদেশের মধ্যে সব ঘরানার ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করার একটা ফিকির, আর মানে বৈশ্বিকভাবে সারা বিশ্বে সবাইকে একত্রিত করা, এইটা আসলে একটা সক্ষমতার বিষয়। এখানে আমাদের যোগাযোগ আছে, আমরা ইরানের সাথে যোগাযোগ আছে, সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ আছে, পাকিস্তান এম্বাসি তো আমাদের আমির মানে নির্বাচনের পরেই সব রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করতেছেন। এটা মূলত আয়াতুল্লাহ খামেনির ইন্তেকালের পরে ওনার সাক্ষাৎকার দেখছি যে ইরানের দূতাবাসে গিয়েছেন এবং স্বাক্ষর করেছেন শোক বইতে। তা আমাদের চিন্তা আছে আগে বাংলাদেশের মধ্যে সব মাসলাককে আমরা একত্রিত করে একটা ইসলামী বিপ্লব ঘটানোর একটা ফিকির, এবং এটা যদি বাস্তবায়ন হয়, আল্লাহ যদি আমাদের কোনোদিন ক্ষমতা দেয়, ওই যোগ্যতা যদি আমরা অর্জন করি, তাহলে ইনশাআল্লাহ পুরো বিশ্বকে কিভাবে একত্রিত করা যায় সেই ফিকিরও অবশ্যই করবেন আমাদের আমির। আগামী 20 বছরে আপনি আসলে এই তরুণ ছাত্রদের ইসলামী রাজনীতিকে কোথায় দেখতে চান? আমি আগামী 20 বছরে দেখতে চাই যে আমাদের বাংলাদেশের ইসলামী তরুণ নেতৃত্ব সারা বিশ্বের তরুণ নেতৃত্বের জন্য একটা উদাহরণ হবে, একটা মডেল হবে, জ্ঞানে গুণে সমৃদ্ধ হবে, এরপরে শিক্ষা দীক্ষায় তারা অনেক পারঙ্গম হবে, নীতি নৈতিকতায় তারা আপোষহীন থাকবে, এরকম একটা স্বপ্ন আছে, এবং সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে প্রযুক্তি জ্ঞানে, এরপরে বিজ্ঞানে, সব কিছুতে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে, এরকম একটা তরুণ নেতৃত্ব তৈরি করার আমার স্বপ্ন আছে।
5ই আগস্টের পরে আপনাদের একটা বিশাল নির্মমতার সময় গেছে, কষ্টের সময় গেছে, অত্যাচারের সময় গেছে, এখন সেটা অনেকাংশে কমে আসছে। সো বর্তমান সময়ে আপনি কি মনে করেন যে বাংলাদেশে কাজ করাটা আরো অনেক ইজি হয়েছে কিনা? তা তো অবশ্যই 5ই আগস্টের পরে আমাদের বিশেষ করে ইসলামপন্থীদের জন্য রাজনৈতিক ময়দানে কাজ করাটা অনেক সহজ হয়েছে। এর একটা মানে এই জন্য তো কিন্তু আমরা জুলাই সনদটাকে এত গুরুত্ব দিয়ে বাস্তবায়নের পক্ষে কথা বলতেছি, রাজপথে আন্দোলন করতেছি এবং সামনের 24 তারিখ আমাদের একটা প্রোগ্রামও আছে। এর কারণ হলো দেখেন 1947 সালে আমাদের দেশটা ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? এই যে এই উপমহাদেশটা ধর্মের ভিত্তিতে। কারণ আমরা তো আমাদের কাছে আমাদের 3 দিক দিয়ে ল্যান্ডলক হলো ভারত। ভারতের সাথে আমরা না মিলিত হয়ে পাকিস্তানের সাথে মিলিত হইলাম কেন? নিশ্চয়ই এখানে একটা কারণ আছে। এই পৃথিবীতে একটা মাত্র দেশ যেখানে মাঝখানে অনেক গ্যাপ। তো এই যে ধর্মের ভিত্তিতে আমাদের দেশ স্বাধীন হলো, এরপরে কিন্তু ভারত ষড়যন্ত্র শুরু করছে কিভাবে ভাঙ্গা যায়, এবং বাংলাদেশকে হায়দ্রাবাদ করার পরিকল্পনা ওদের ছিল, কিভাবে ভারতের অংশ করা যায়। 71-এ যাই হোক যেই কোনো কারণে আমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ক্ষমতার লড়াই হয়েছে, 71-এ আবার স্বাধীন হয়েছে। 72-এর সংবিধানের মাধ্যমে কিন্তু ভারত পুরা বাংলাদেশকে এক ধরনের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তো এই 72-এর সংবিধান তৈরি করার পরে এবং শেখ মুজিবের ষড়যন্ত্রে, ভারতীয় ষড়যন্ত্রে পুরা রাষ্ট্র থেকে ইসলামপন্থীরা মাইনাস। মানে ইসলামপন্থী মানেই জঙ্গি, ইসলামপন্থী মানেই রাজাকার, ইসলামপন্থী মানেই মুক্তিযুদ্ধ বিরোধী, মানে এই একটা ন্যারেটিভ তৈরি করে আমাদের রাজনীতিটাকে নাই করে দেওয়া হয়েছে। তা আমরা তখন কি করেছি? আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে কমপক্ষে টিকে থাকা যায়, এই জন্য কোনো সময় বিএনপির পিছনে যাওয়া লাগছে, কোনো সময় আওয়ামী লীগের পিছনে যাওয়া লাগছে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য। 24 সেই ন্যারেটিভকে ভেঙে দিয়েছে। 24 এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে মোটামুটি বিতাড়িত হয়ে গেছে। এখন আবার তারা চেষ্টা করবে ভিন্ন কোনো পন্থায় আসার জন্য। 24 যখন সেই 72-এর চেতনা, 72-এর সংবিধানকে একবার নস্যাৎ করে দিয়েছে, ওই চেতনাকে বাংলাদেশ থেকে নাই করে দিয়েছে, এখন আমাদের হচ্ছে ওই যে নিজেদের অস্তিত্ব রক্ষার বিষয়টা নেই। এখন আমাদের শুধু ডিফেন্সিভ মোডে না, এখন আমাদের মানে অফেন্সিভ বা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার সুযোগ তৈরি হয়েছে। তো এই জন্য এখন 24-এর পরে আমাদের অনেক সুযোগ, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ ইসলামী বিপ্লবের পটভূমি তৈরি হয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ বা কন্ট্রিবিউশন কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমাদের স্পেসিফিক মাদ্রাসার ছাত্ররা তো ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। আমাদের দলও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস, এই দুইটাই সংগঠন তো আন্দোলন সংগ্রামের জন্য উপযোগী, আর মুরব্বীরা তো আন্দোলন করতে পারে না, ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমিও তো 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েদের উপর আক্রমণ হয়, এরপর একটা মেয়ের ছবি অনেক বেশি ভাইরাল হইলো, রক্তাক্ত, তো ওই দিনের পর থেকে তো আমরা কেউ ঘরে বসি নাই, প্রত্যেক দিন আন্দোলন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। আমাদের এখন এমপি হয়েছে আখতার হুসাইন ভাই, উনি তো এনসিপির এখন সদস্য সচিব। আগে ছাত্র অধিকারে থাকার সময় আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তা 10ই মুহররমের আগের দিন 9 মুহররম, আমার ইংরেজি তারিখটা মনে নাই, ওই দিন কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় শহীদ মিনারে ওনাদের একটা আন্দোলন ছিল। ওই আন্দোলনে আমি গিয়েছি এবং আমাদের লোকজনও গিয়েছে। আখতার ভাই দূরের থেকে এসে দেখে আমাকে জড়াই ধরলেন, জড়াই ধরে বললেন যে ভাই আপনি এসেছেন, ভালো হয়েছে, এবং আপনারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। এবং উনি আমাকে জিজ্ঞাসা করলেন 10ই মুহররমে আন্দোলন করলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা হবে কিনা। আমি বললাম না, 10ই মুহররম তো স্বৈরাচার পতনের মানে একটা চেতনার দিবস, এবং 10ই মুহররমেই তো আমরা আন্দোলন সংগ্রামে অনেক ইতিহাস রয়েছে, 10ই মুহররমে আন্দোলন করতে কোনো সমস্যা নেই। পরে উনি বললেন আমাদের ছোট ভাইয়েরা পরামর্শ করতেছে, তো আপনাকে জিজ্ঞেস করলাম, আরও দেখি কয়েকজনকে জিজ্ঞেস করে কি আন্দোলন দেওয়া যায়। পরে ওনারা গায়েবী জানাজা দিয়েছিলেন। তো এই যে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি, এবং আমরা প্রত্যেক দিন, বিশেষ করে মোহাম্মদপুরে যে মামুন সাহেবের নামে যে মিডিয়ায় নিউজ হইল যে মামুন সাহেবের নেতৃত্বে সংসদ ভবনে আক্রমণের পরিকল্পনা চলতেছে, ওইটা কিন্তু মোহাম্মদপুর থেকে একেবারে কাছে সংসদ ভবন। এই জন্য কিন্তু মামুন সাহেবের নেতৃত্বে আন্দোলন মানে হচ্ছে এবং ওনার নেতৃত্বে সংসদ ভবন দখলের চেষ্টা চলতেছে। এই কথা কেন বললো? কারণ মোহাম্মদপুরে আন্দোলনের চিত্র দেখলে দেখবেন শুধু দাড়ি আর টুপিওয়ালা। ওইখানে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এবং এই কারণে মাওলানা মামুনুল হক সাহেবের যে মাদ্রাসা ছিল বসিলায় মোহাম্মদপুরে, ওই মাদ্রাসাকে 3 দিন বন্ধ রাখা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দিয়েছিল।
তা আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু আসলে ওই আগে যে কথাটা বললাম, রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী না হওয়ার কারণে আমাদের আন্দোলনের ফলাফল গড়ে তুলতে পারি না। কারণ মেকানিজমে যেখানে লবিং হয়, যেখানে সবকিছু হয়, কিন্তু আমরা দেখছি যে অগাস্টের পরে আপনাদের কিন্তু ইন্টারন্যাশনাল এবং জাতীয় ইস্যুতে তেমন কোনো আপনাদেরকে সাড়া পাওয়া যায় নাই। না মিডিয়া ট্রায়ালেও ছিলেন না, আপনারা কোনো খবরেও ছিলেন না, কাগজেও ছিলেন না। এমনকি রাজনৈতিক যে অভ্যুত্থানগুলো হয়েছে পরবর্তীতে হাসিনা রেজিমের পরে, নানা ধরনের রাজনীতির আপনার বাংলাদেশ হইছে, এনসিপি হইছে, এখন এনপিএ হইল, অল্টারনেটিভস হইল, আরও অনেকগুলো হইতেছে। সো এখানে কিন্তু আপনাদের রাজনৈতিক উত্থানটা দেখতে আমার কিছু মনে করবেন না, অনেকেই হয়তো এই ছাত্র মজলিসের নামও জানে না। এবং সত্যি কথা বলতে আমিও জানতাম, কিন্তু এইভাবে যে স্পেসিফিক আপনাদের মামুন সাহেবের যে যুব মজলিসের দল, এটা এইভাবে জানতাম, মনে করতাম ওইটাও হয়তো হেফাজতের কোনো একটা অংশ। এভাবেই দূর থেকে মানুষ কিন্তু জানে। এবং এই জুলাইয়ের আপনারা বলে থাকেন যে এই জুলাইয়ের জন্মদাতা হচ্ছে শাপলা মেসাকারের পর থেকে হয়েছে, কিন্তু এই যে শাপলা মেসাকারের পরে আপনাদের মুরব্বী সংগঠনগুলোরও কন্ট্রিবিউশন থাকা সত্ত্বেও তাদের ফলাফল আপনারা পান না। এখানে আরেকজন ভাই আসছিলেন, আম্মারুল হক, চিনেন মনে হয়, লেখালেখি, উনিও একই কথা বলেছেন। আপনার এই যে ছাত্র থাকাকালীন অবস্থায় এবং ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায় পরবর্তীতেও আপনারা সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু বেশ সরব, এবং আপনি তো প্রতিনিয়ত পোস্ট করেন, আমি দেখতে পাইছি। সো এই সোশ্যাল মিডিয়া ডিজিটালাইজেশন এবং আধুনিকায়ন যেটাকে আমরা বলি, এটা আপনাদের আদর্শিক রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতেছে কিনা? আদর্শিক রাজনীতির ক্ষেত্রে তো অবশ্যই প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়ার আপনার বক্তব্য, সোশ্যাল মিডিয়ার কথাবার্তা, এগুলো কিন্তু প্রভাব ফেলে। বাকি আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী অবস্থান না থাকার কারণে আমাদের যারা একটু রাজনৈতিক সচেতন বা রাজনীতি মনস্ক ছেলেরা রয়েছে, এরা ভিন্ন ভিন্ন দিকে চলে যায়, প্রভাবিত হয়ে চলে যায়। এই সোশ্যাল মিডিয়ার কিছু তো ভূমিকা আছে এখানে। আপনি যদি আপনার পুরা লাইফের, এন্টায়ার লাইফের সমস্ত অভিজ্ঞতা নিয়ে আগামীর তরুণকে যদি বার্তা দিতে চান, তাহলে কি বার্তা দিবেন? আমার তো আসলে এরকম অভিজ্ঞতা নেই, তারপরেও আপনি তো একজন লিডার, সাংগঠনিক অভিজ্ঞতা আছে এই বলেন। বাকি আমি সাংগঠনিক জায়গা থেকেও যদি আমি বলি, আনুগত্য এটা হচ্ছে আমাদের কর্মী এবং যে পর্যায়ে কাজ করি না কেন, যদি কারোর মধ্যে আনুগত্যের 100% মানসিকতা থাকে, তাহলে সে জীবনে রাজনৈতিক ময়দানে সফল হবে। আনুগত্য অবশ্যই অন্ধের মতো না, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে যদি আনুগত্য করা যায়, তাহলে সে রাজনৈতিক ময়দানে সফল হবে। আর শিক্ষার ক্ষেত্রে আপনার উস্তাদদের দিক নির্দেশনা, এই দুইটার বাইরে গিয়ে একটা পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত কারো অধীনে থেকে নিজেকে পরিচালিত করা, এটা সংগঠন হোক, শিক্ষা জীবন হোক, যে কোনো ময়দানে নিজে একটা কিছু হওয়ার আগ পর্যন্ত কারো অধীনে পূর্ণাঙ্গভাবে নিজেকে সঁপে দেওয়া এবং তার নেতৃত্ব মেনে তার অধীনে থেকে কাজ করা। এবং যদি সে কিছু হয়েও যায়, তারপরও কারো অধীনে থাকতে হয়, সবসময় মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা, কিন্তু তখন পরামর্শ নেওয়ার এটা কমে আসে। কিন্তু শুরুতে যারা ছাত্র জীবনে সংগঠন করি বা লেখাপড়া করি, আমাদের অবশ্যই আনুগত্যের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। পূর্ণাঙ্গ আনুগত্য করলে আমাদের জীবনে সফল হওয়া সম্ভব। অন্যান্য ছাত্র সংগঠনের সাথে গ্যাপগুলা যে থাকে, বিশেষ করে সুন্নি যে অর্গানাইজেশনগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে আপনাদের একটা বিশাল গ্যাপ। এই গ্যাপগুলো কমিয়ে আনার ক্ষেত্রে আপনি কি পদ্ধতির কথা বলবেন এবং আপনার পরামর্শ কি থাকবে? গ্যাপগুলো কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের সবসময় সামনে রাখতে হবে যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মতো জায়গা কোনগুলো, এইগুলোকে সামনে আনতে হবে। অর্থাৎ আমাদের কওমি ভিত্তিক সংগঠন হোক বা ছাত্র শিবির হোক বা সুন্নি ভিত্তিক ছাত্র সংগঠন, যেহেতু সবাই ইসলামের জন্য কাজ করতেছি, তাহলে আমাদের ইসলামের জন্য কাজ করার ক্ষেত্রে একমত হওয়ার মতো জায়গাই বেশি।
আর মতানৈক্যপূর্ণ জায়গা হলো কম। কম। তা আমরা যদি একমত হওয়ার মতো জায়গা, ঐক্যবদ্ধতার জায়গাগুলোকে সামনে নিয়ে এসে এইগুলোকে সামনে রেখে কাজ করি, তাহলে আমাদের অনেকটাই গ্যাপ কমে যাবে। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের 90টা একমত হওয়ার জায়গা, ওইটাকে আমরা পাশে রেখে 10টা মতানৈক্য আছে ওইটাকে সামনে নিয়ে সারাদিন ইখতিলাফ করতে থাকি, একজন আরেকজনের বিরুদ্ধে গালাগালি করতেই থাকি। এই জন্য আমাদের গ্যাপ বাড়তেই থাকে। আর যখন আপনি ফেসবুকে একজনের বিরুদ্ধে লিখবেন, সে আবার লিখবে, এইভাবে দেখা যায় আপনার সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু আপনার কর্মী আর আমার কর্মীরা জ্ঞানজাম করে করে আমাদের মন মস্তিষ্ক সব বিগড়ে দিচ্ছে। জি 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 জি। তো এইগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় এবং সবাই যদি নিয়মিত বসা যায় এক টেবিলে, তাহলে অনেক গ্যাপ কমে যাবে। আপনার মাধ্যমে আমিও বলতে চাই, যারা বিশেষ করে সুন্নি সংগঠনে রয়েছে, ওনারাও যদি আমাদের সাথে একটু বসেন, আমরা তো ডাকি, আমরাও বসলাম, ওনারাও ডাকলো, আপনাদেরকেও ডাকলো, তাহলে আমাদের মধ্যে গ্যাপ কমে যাবে। যেহেতু আপনি একটা কথা বললেন সুন্দর, যে শুধু কিয়াম ছাড়া আর কোনো ইখতিলাফের জায়গা নেই আমাদের মধ্যে, এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এভাবে তো আমরা চিন্তা করি না। তো একটা বিষয় যদি আমাদের ইখতিলাফ থাকে, বাকিগুলো নিয়ে আমরা সামনে চলি, কমন ইস্যুগুলোতে কাজ করা যায়। আপনি একটি বইয়ের নাম বলেন যেটা প্রতিটি মুসলিম ছাত্রের পড়া উচিত। মাযা খাসিরাল আলাম বিন হিতাতিল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের অধঃপতনে বিশ্বের কি ক্ষতি হলো, এই বইটা সবার পড়া উচিত। একটা ভুল যেটা সব ইসলামী ছাত্র সংগঠনগুলো করে। একটা ভুল সব ইসলামী ছাত্র সংগঠন করে, হ্যাঁ, এটা করা উচিত না, কোনটা সেটা? সেটা হচ্ছে নিজের চিন্তা চেতনার উপরে স্থির থাকতে পারে না। একটি স্বপ্ন যেটা প্রত্যেক মুসলিম ছাত্র রাজনীতির কর্মীদের দেখা উচিত, ইসলামী বিপ্লবের স্বপ্ন। অনেক অনেক শুক্রিয়া মোল্লা খালেদ সাইফুল্লাহ ভাই, এবং আপনি মোল্লা নামেই পরিচিত, এবং আজকে আমাদেরকে মোল্লার মতো করে অনেক জ্ঞান গর্ব আলোচনা উপহার দিলেন। এবং আমি আশা করি যে আজকের এই পডকাস্টটা শোনার পর থেকে অনেক ছাত্র রাজনীতির আপনার কথাবার্তা, বাচনভঙ্গি এবং আপনার ডেলিভারির উপর নির্ভর করে অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন হবে, আমি আশা রাখি। এবং আপনার প্রতি অনেক মোবারকবাদ। জাযাকাল্লাহু খায়র ফিদ দারাইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে একসাথে কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।